একটি রাজনৈতিক দল যার এখনো 50 থেকে 60% মানুষ যে দলের সমর্থক, সেই দলকে আপনার গণতান্ত্রিক ব্যবস্থাপনায়, নির্বাচনী ব্যবস্থাপনা থেকে দূরে রেখে কোনোভাবেই দেশে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করা যেমন সম্ভব না, তেমন এরা যদি অসহযোগিতা করে তাহলে বাংলাদেশ অচিরেই একটি অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়তে বাধ্য। বাংলাদেশের সাংবাদিক আজকে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন সজীব ওয়াজেদ দিল্লি যাচ্ছেন, এমন কোন তথ্য কি আপনাদের কাছে আসছে? আমাকেও 2-3 জায়গা থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই বিষয়টা জানেন কিনা। উনি যেতেই পারেন, কারণ ওনার মা যিনি দিল্লিতে অবস্থান করছেন এবং তার যাতায়াতের ক্ষেত্রে যেহেতু কোনো বাধা নেই, যেতে পারেন। এই তথ্য আমার জানা নেই। আমি ক্ষুদ্র একজন কর্মী এবং জয় আগেও দিল্লিতে গেছেন, তার মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে অনেকেই যেটা আশা করে যে সজীব ওয়াজেদ জয় সামনে আসুক এবং যে মুহূর্তে তার মা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, তাকে একটি অন্যায়ভাবে আইসিটি আদালতে শাস্তি ঘোষণা করা হয়েছে, মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, ইন্টারিম অবস্থায় হলেও সজীব ওয়াজেদ জয় দায়িত্ব নিক দলের, তার মায়ের সঙ্গে আলোচনা করেই হোক আর তার পরামর্শক্রমে হোক, তাহলে সে ফ্রন্টলাইনে আসলে আওয়ামী লীগ আবার অতি দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে। তো এটা হয়তো এ কারণে কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে একটা সংবাদ আসলে তারা খুব জানতে চায়, আগ্রহী হয়। আমার কাছে অথেন্টিক তথ্য নাই যে উনি যাচ্ছেন কিনা, তবে যেতেই পারেন, এটাই স্বাভাবিক। তো ওই তথ্যটা আমাকেও অনেকেই জিজ্ঞাসা করেছেন। আমার উত্তর এখনো আপনাকে যেটা বলছি এটুকুনি আমি জানি। খলিলুর রহমান যে সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন, তিনি তো আওয়ামী লীগের একজন নিজেকে সদস্য বলেন, আর সদস্য তিনি। এটা নিয়ে আপনাদের বিবেচনায় বিএনপি প্রথম আওয়ামী লীগের কাছে ধর্ণা দিল বা আওয়ামী লীগের কাছে যোগাযোগ করলো, আওয়ামী লীগের কাছে সাহায্য চাইলো, এটা কি বলা যায়? আংশিক ভাবে বলাই যায়, কারণ যেহেতু তাকে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করেছে এবং আগেও খলিলুর রহমান, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি আজকের প্রধানমন্ত্রী, লন্ডনে গিয়ে তার সঙ্গে দেন দরবার করেছেন, একান্তে বৈঠক করেছেন এবং মোহাম্মদ ইউনূস শুধুমাত্র তারেক রহমানের সাথে সাক্ষাতের জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন, সেই আলোচনার ইন্ট্রোডাকশনটাও করে দেন এই খলিলুর রহমান। সুতরাং তার অতীতে বিএনপির সঙ্গে যেমন একটা যোগাযোগ আছে বলে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি, ঠিক এখনো এটা হতেই পারে যে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটাকে ইজি করা যায় কিনা বা তাদের সঙ্গে একটা করা যায় কিনা। তো আমরা যেটা মনে করি, যেহেতু মোমেন সাহেবের সঙ্গে যোগাযোগ করেছেন, উনি বরং ভালো বলতে পারবেন এবং উনি যেহেতু সরকারকে বা আওয়ামী লীগের সরকারের প্রতিনিধিত্ব করেছেন এই জাতিসংঘে, আন্তর্জাতিক সংস্থায় এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, যদি এরকম কোনো নেগোসিয়েশন হয়, তারা যদি আগায় আসে, আমি মনে করি যে সেখানে অবশ্যই আলোচনার জন্য আওয়ামী লীগ সবসময় প্রস্তুত থাকতেই পারে। যদি তারা সেই সদিচ্ছা নিয়ে আলোচনা করে, এটা হতে পারে এবং আমি এটাকে কোনো নেগেটিভ হিসাবে দেখি না। আপনি আপনার কথার মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে খলিলুর রহমান আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করেছেন, ধর্ণা দিয়েছেন, খলিলুর রহমান নিশ্চয় তার সরকার প্রধানের সম্মতি ছাড়া এটা করেন নাই। না, সেটা তো অবশ্যই এটা মানে হতে পারে এবং আমার বিশ্বাস যে যেহেতু ডক্টর এ কে মোমেনের নাম উনি জানতে পেরেছেন, আমাদের এই পিটিশনে তার নাম আছে এবং উনি তার পূর্ব পরিচিত, সুতরাং পিটিশনটাও তার হাতে গেছে। আর বিশেষ করে আমরা যেহেতু 193টা দেশের প্রতিনিধিদের কাছে চিঠিটা পাঠিয়েছি, স্বভাবত কারণেই এটা সংগ্রহ করা তার জন্য মানে সমস্যা সংকুল না। সুতরাং এখানে কারা কারা সিগনেটারি আছেন
আরো হয়তো অনেকের সঙ্গেই যোগাযোগ তারা করতে পারেন বা করেছেন। আমি আপনাকে শুধুমাত্র এটুকুন বলতে চাই যে এটি আমাদের নীতি নৈতিকতার প্রশ্নে আমরা মনে করেছি যে আমাদের মতামতটা নাগরিক হিসেবে এইখানে জানানো দরকার। আমরা সেটা জানিয়েছি এবং অনুরোধ করেছি যেন তোমরা এরকম একজন চরিত্রহীন লোককে, মানবাধিকার লঙ্ঘনকারী লোককে বিদেশি এজেন্ট হিসাবে যে চিত্রিত হয়েছে, এরকম একজন লোককে জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি হিসাবে ভোট দিবা না, কারণ তাহলে সে ইম্পার্শিয়াল ভাবে এখানে দায়িত্ব পালনে ভূমিকা রাখবে না। এবং পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এরকম মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সে বরং উস্কানিদাতা হিসেবে, সহায়ক শক্তি হিসেবে সে কাজ করতে পারে। ঠিক আছে, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি এখানে দুটো শব্দ ব্যবহার করছেন। এক নম্বর হচ্ছে আলোচনা হতে পারে, আওয়ামী লীগ আলোচনার দল, আর একটা টার্ম ব্যবহার করেছেন নেগোসিয়েশন। হ্যাঁ, এটা কি সরকারের পক্ষে, বিএনপি সরকারের পক্ষে আওয়ামী লীগের কাছে এই প্রথম কোন ধরনের কন্ট্যাক্ট করা, প্রস্তাব করা, কি বলা যায় সেটা? না, সেটা অবশ্যই। আমি যে বিষয়টা মনে করি যে আওয়ামী লীগ এখন অত্যন্ত নির্যাতিত, নিষ্পেষিত একটা অবস্থায় আছে এবং বিশেষ করে অবৈধভাবে, মানে আনকনস্টিটিউশনালি আনইলেক্টেড একটি গভর্নমেন্ট এই জুলাই আগস্টের তথাকথিত বিপ্লবের নামে যারা ক্ষমতা দখল করে, তারা যে স্টিম রোলার চালিয়েছে আওয়ামী লীগের উপরে, এবং শত শত সিনিয়র নেতৃবৃন্দ যারা জেলের প্রকোষ্ঠে, যারা বিনা জামিনে হত্যা মামলার আসামি হিসেবে আছে, দুইজন সিনিয়র মন্ত্রী যেখানে মারা গেছেন, শোনা যাচ্ছে ডেলিবারেটলি তারা অন্যান্য নেতাদেরকে হত্যা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এই মতো অবস্থায় অবশ্যই বিএনপি সরকারের সাথে আমরা যেটা বিশ্বাস করতে চাই যে তারা মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে, তারা গণতন্ত্রকে শ্রদ্ধা করে এবং তারা মাল্টিপার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, কারণ তারা ক্লেম করে যে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। তো সেটা নিয়ে বিতর্ক আছে, প্রশ্ন আছে। তো তারপরেও আমরা যেটা চাই, যেমন আপনি বললেন গতকাল জাতিসংঘের সামনে আমরা যে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছি, আমরা সেখানে 5টা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি। আমরা বিদেশিদের মাঝে লিফলেট বিতরণ করেছি। সেখানে প্রথম একটা দাবি আমাদের মধ্যে সেখানে আছে, সেটা হচ্ছে যে ইনক্লুসিভনেস, যে প্লুরালিজম অব দি ডেমোক্রেসি, ওপেন স্পেস ফর অল, সেই সুযোগটা করে দেওয়ার জন্য আওয়ামী লীগের উপরে যে স্যাংশন বা আইন করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, গত নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, যদিও জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্ব থেকে দাবি ছিল যে ইনক্লুসিভ ক্রেডিবল ইলেকশন করা, সেটা হয়নি। ফলে জাতিসংঘ যেহেতু বিভিন্ন দেশের উপর খবরদারি করে, তাদের কাছে আমাদের ওই দাবি, একই সাথে যে পলিটিক্যাল প্রিজনার যারা আছে তাদেরকে ইমিডিয়েটলি মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা চলমান মব ভায়োলেন্স এবং এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলা হচ্ছে, দিনের বেলায় রাতের বেলায় পিটিয়ে মারা হচ্ছে, এবং সিলেটে ছাত্রলীগের একজন ছেলেকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, এবং অব্যাহত আছে এই যে একজন নারী, গতকালকে একটা নিউজে দেখলাম যে জাস্ট 1 মাস বয়সের একটা বাচ্চা সহ তাকে আওয়ামী লীগ করার অপরাধে গ্রেপ্তার করে তাকে জেলে নেওয়া হয়েছে। সো আরেকজন নারী, তাকে হত্যা করার সময় তার সন্তান প্রসব হয়েছে, সেই সন্তান সহ ওই নারীকে, মানে সেই জীবিত সন্তান সহ নারীকে একই সাথে কবর দেওয়া হয়েছে। তো এই হত্যাযজ্ঞ, এই মানবাধিকারের চরম যে লঙ্ঘন হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করার জন্য যারা সাংবাদিক, সমাজের বিবেক হিসেবে আমরা
দাবি জানিয়েছি, কলামিস্ট, সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, আপনার শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদ, এ ধরনের যারা দিনের পর দিন যারা জেলের প্রকোষ্ঠে আছে তাদেরকে মুক্তির জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা আন্তর্জাতিক বিশ্বকে বলছি এই চাপ সৃষ্টি করার জন্য যে এই গ্লোবাল ভিলেজে যদি এই ধরনের অব্যাহত ভাবে এই যে খুনিদেরকে ইন্ডেমনিটি দিয়ে আপনার একটা দেশ চলে, তাহলে সেই দেশ যেন কোনো ডোনার এজেন্সি, কোন ডোনার কান্ট্রি যেন কোনো ধরনের সহযোগিতা না দেয় যতক্ষণ না পর্যন্ত তারা জাতিসংঘের সনদ অনুযায়ী এই গণহত্যা বন্ধ না করে, আদালত ব্যবস্থাপনার যে অনিয়ম, অন্যায়, এবং যেখানে বিচার প্রার্থীরা বিচার পাচ্ছে না সেই জায়গায় স্বাধীন বিচার ব্যবস্থা আবার পুনঃপ্রতিষ্ঠা করা, অন্যায়ভাবে শেখ হাসিনাকে আইসিটি আদালতে যে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে সেটা বাতিল করা, এরকম আমরা 5টা দাবি জানিয়ে চিঠি দিয়েছি। আমি মনে করি যে সেই বিষয়গুলোও বিএনপি সরকারের সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনার একটা দ্বার উন্মোচিত হতে পারে, যে মানে এই নির্বাচিত হয়েছে এই ধর্ণাটা, প্রথম যোগাযোগটা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির, আপনি উল্লেখ করছেন আলোচনার দ্বার উন্মোচিত হতে পারে এখান থেকে। হ্যাঁ, সেটা অবশ্যই হতে পারে, কারণ প্রথম তো আপনাদের শর্ত থাকবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার। না, সেটা তো অবশ্যই, সেই শর্ত আছে, এবং জননেত্রী শেখ হাসিনা উনি ওনার একটা বক্তব্যে উল্লেখ করেছেন আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল, যার এখনো 50 থেকে 60% মানুষ যে দলের সমর্থক, সেই দলকে আপনার গণতান্ত্রিক ব্যবস্থাপনায়, নির্বাচনী ব্যবস্থাপনা থেকে দূরে রেখে কোনোভাবেই দেশে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করা যেমন সম্ভব না, তেমন এরা যদি অসহযোগিতা করে তাহলে বাংলাদেশ অচিরেই একটি অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়তে বাধ্য। এর সাথে সাথে এই যে বিদেশি বিনিয়োগ, কারণ একটা অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ বিরাজমান, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে আমার জানা রাখবো আপনার, এই যে ব্যাপারটা যদি আপনাদের প্রস্তাব গুলা, আপনাদের দাবি গুলা, ডিমান্ড যেগুলা, এগুলাকে যদি বিএনপি অনার করে, তবেই শুধু খলিলুর রহমানের বিষয়টা নিয়ে যে আপনারা পিটিশন করেছেন সেখানে আপনাদের নতুন অবস্থান হতে পারে, আগে যদি আপনাদের এইগুলো বিবেচনা করা হয়। সেটি হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল কেস, যেটা হচ্ছে তার ব্যক্তি চরিত্র, এবং যে ব্যক্তি চরিত্রটা বিএনপির এখন প্রতিনিধিত্ব করছে বিশেষ করে বিদেশিদের সঙ্গে, সে জায়গায় আমরা মনে করি যে নেগোসিয়েশনের প্রশ্ন আসলেও তার ক্ষেত্রে আমাদের যে অবজারভেশন আমরা যেটা সাবমিট করেছি সেখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। মানে ওই পয়েন্টটা তার এখানে নির্বাচিত করেছেন, তার চারিত্রিক ব্যাপারটা নিয়ে ওই জায়গায় কোনো সমঝোতা হওয়ার সুযোগ নেই। আমরা সেটাই মনে করি, কারণ আমি আগে উল্লেখ করেছি যে আমরা যদি আগে জানতাম যে মোহাম্মদ ইউনূস এই গ্রামীণ ব্যাংকের 1,05,00,000 সদস্যের, মানে ভূমিহীন, গরিব, দারিদ্র নারীদের টাকা উচ্চ সুদের, মানে সেই টাকা নিয়ে, সেই টাকা দিয়ে সে এই, শুনতে পাচ্ছেন আপনি? জি, আমি শুনতে পাচ্ছি, আমি ক্ষমা প্রার্থী। আপনি এর আগে আমাদের অনুষ্ঠানে বলেছিলেন, কয়েকদিন আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আপনার আলোচনা হয়েছিল। তো আপনাদের এই উদ্যোগটা যখন আজকে আমরা জানছি, আপনার আলোচনা হয়েছে, মানে হচ্ছে আপনার এইটা তো কয়েকদিন আগে দিয়েছেন এই পিটিশনটা, আপনি সম্ভবত পিটিশনটা দেওয়ার পরে বা আগে
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ইনফর্ম করেছেন এই বিষয়টা, তাই তো? এটা যদিও আমাদের এই পিটিশন দেওয়ার বিষয়টা আমাদের প্রবাসীদের বিষয়টায় আমি সত্য কথন বলতে গেলে অবশ্যই জিনিসটা ওনাকে অবহিত করেছি, ওনাকে জানিয়েছি এবং এই বিষয় নিয়ে ওনার সঙ্গে কথা হয়েছে। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ আমাকে আনসার। এটা আরেকটা ব্যাপার যেটা হলো, আপনারা গতকালকে যে জাতিসংঘের সদর দপ্তরের সামনে যে বিক্ষোভ করেছেন, সেখানে আপনাদের মধ্যে কোন একটা সমস্যা হয়েছিল, সেইটার ভিডিও ক্লিপিং সাংবাদিকদের কাছে এসেছে, হাতাহাতি দুটো ঘটনা। জি, এটা কি কি ছিল ঘটনাটা? এটা দলের অভ্যন্তরীণ বিষয়, না বলাই ভালো। তারপরেও যেটুকুন বলি সেটাই হচ্ছে যে এই উদ্যোগটা আমরা নিয়েছিলাম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ পরিবার, বিশেষ করে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ইত্যাদি নামে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন, এটা নিয়ে আমরা পারমিশন নিয়ে আয়োজনটা করেছি। আমাদের এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে যিনি দীর্ঘদিন এখানে আছেন অথবা নাই, কারণ 2017 সনের পর থেকে তাকে দিয়ে জননেত্রী শেখ হাসিনা যতবার এসছেন তাকে দিয়ে কোনো সভাপতিত্ব করার নাই। তো তিনি ওই যে ঝুলন্ত অবস্থায় আছেন, উনি আকস্মিকভাবে এটার বিরোধিতা করে একটা অনুষ্ঠানে উনি এটার বক্তব্য দেন যে এই অনুষ্ঠানে কেউ যাবে না, কারণ এটা আওয়ামী লীগের অনুষ্ঠান না। এবং উনি হুঙ্কার দেন যেমন একদিকে, তারপরে হলো অনেকেই এই 5ই আগস্টের পর থেকে কর্মীরা বিশেষ করে যেটা চান যে এখন আর কোনো ভেদাভেদ নাই, যদি আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, নেতৃত্বের প্রতিযোগিতা, অন্যান্য বিষয়ে মতবিরোধ থাকে, এই সময়টায় এটাকে সাবসাইড করে আপনারা ঐক্যবদ্ধ করে যে কোনো কর্মসূচি যেখানেই হোক সেটা ঐক্যবদ্ধভাবে করেন। তো আমরা সেই উদ্যোগটাই নিয়েছিলাম। তো উনি তখন তার প্রত্যুত্তরে বলেছিলেন যে কিসের ঐক্য, কার সাথে ঐক্য? উনি ঐক্যে বিশ্বাস করেন না, উনি বিশ্বাস করেন শেখ হাসিনা ওনার নেতা, শেখ হাসিনার সাথেই সবাইকে কাজ করতে হবে, তাকে মেনেই কাজ করতে হবে, এরকম একটা উদ্ভট একটা বক্তব্য উনি দেন। এটা মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ছড়ায় পড়ে। তো আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে আমাদের দলের শীর্ষ পর্যায় থেকে তাকে সতর্ক করা হয় যেন এই অনুষ্ঠানে উনি যে বিরোধিতা করেছে উনি যেন ওই অনুষ্ঠানে যায়, ওনার অনুসারী যারা আছে তারাও যেন যায়, তা না হলে নেত্রী অ্যাকশন নেবেন তার বিরুদ্ধে। তো পরে দেখা যায় যে উনি গভীর রাত্রে মানে ভোর রাত্রের দিকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে আহ্বান জানান এবং পরের দিন সকালে উনি নিজে ভিডিওতে একটা বার্তা দিয়ে সবাইকে বলেন আসেন আমরা সবাই জাতিসংঘের সামনে গিয়ে এই সমাবেশে অংশগ্রহণ করব। আমি সাধুবাদ জানাই এবং যেভাবেই হোক উনি বুঝতে পেরেছেন এবং দলবল নিয়ে আসছেন এবং শত শত নেতাকর্মী এই 5ই আগস্টের পরে জাতিসংঘের সামনে একটা বিশাল সমাবেশ আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই যে ইউনাইটেড একটা এফোর্ট, আমরা চাই যে যেটুকুনি মিডিয়াতে গেছে বা অন্যান্য জায়গায় গেছে সেটা যেন সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ঘুরে না দাঁড়াতে পারে, বাংলাদেশের নির্বাচন রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করতে পারে, আমরা সকল নেতাকর্মী দেশে এবং বিদেশের প্রতিও আহ্বান জানাই যে আসুন এই পদ পদবি ক্ষমতার দম্ভ ত্যাগ করে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। কারণ সজীব ওয়াজের জয়ের একটা বক্তব্য আছে, সেটি হলো যে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ তাদেরকে হারাতে পারে না, আওয়ামী লীগকে হারাতে পারে না। তো সেই আগামী দিনের সেই নেতা সজীব ওয়াজের জয়ের এই আহ্বানের প্রতি শ্রদ্ধা রেখে এবং ভাগ্যক্রমে বেঁচে যাওয়া জননেত্রী শেখ হাসিনা, উনি পুনঃপুরা বেঁচে গেছেন। আমি বলতে পারি এরকম যে উনি পুনর্জন্ম পেয়েছেন। 75-এর 15ই আগস্টে আল্লাহ ওনাদের 2 বোনকে যেমন রক্ষা করেছেন, 21শে আগস্টে
12-13টা গ্রেনেড যেখানে চার্জ হয়েছে, তারপরে গুলি হয়েছে, উনি বেঁচে গেছেন। চট্টগ্রামে উনি বেঁচে গেছেন সেই কি বলে এরশাদ সরকারের আমলে। আপনি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি, আমার কন্টিনিউয়াস ফোন আসতেছে আপনার সঙ্গে যুক্ত আচ্ছা, ঠিক হয়েছে, আছে। বিশেষ করে তাহলে আপনার যে ব্যাখ্যাটা আমরা পেলাম, এইটা হচ্ছে ওই অনুষ্ঠান স্থলে কোনো ধরনের সমস্যা হয় নাই, অনুষ্ঠানের আগে একটা সমস্যা ছিল। এটাই অনুষ্ঠানের আগে একটা সমস্যা হয়েছিল, হ্যাঁ। কিন্তু আমরা চমৎকার একটা পরিবেশে সকলে মিলে, এখানে গ্রুপিং ট্রুপিং থাকলে সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে, অংশগ্রহণ করেছে, এবং আমরা আমাদের যে মেসেজটা দেওয়া দরকার আমরা সেটা দিতে পেরেছি।